আমরা পুরো ইকো পার্ক জুড়ে আমরা সার্ভে করি। হ্যাঁ। এখনো অব্দি 170-80 রকমের পাখি পাখি এখান আছে, থেকে আচ্ছা। রেকর্ড হয়েছে। ফটোগ্রাফি করতে আসেন যারা খুব ইন্টারেস্টেড পাখি দেখার জন্য, হ্যাঁ, তো হ্যাঁ। ওখানটায় বসে বাইনোকুলার দিয়ে অবজারভেশন করতে পারে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমি চলে আসলাম কলকাতার সব থেকে বড় পার্ক হলো ইকো পার্ক। এটি নিউটাউনে অবস্থিত। এই পার্কে কিভাবে আসবে এবং টিকিট মূল্য কত, এর ভিতরে কি কি আছে দেখার আমি সব ডিটেলস এই ভিডিওতে তুলে ধরলাম। আর তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো যে কলকাতার এই ইকো পার্কে একটা নতুন জিনিস চালু হয়েছে, সেটা হলো সোলার ডোম। এই সোলার ডোমটা চালু হয়েছে ঠিক এই 2024 নভেম্বরের 5 তারিখে। এই সোলার ডোম মিউজিয়ামের ভিতরে কি কি আছে এটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমেই বলি তোমরা ইকো পার্কে কিভাবে আসবে। বনগাঁর দিক থেকে আসলে তোমরা দুর্গানগর স্টেশনে নেমে এয়ারপোর্ট 1 নম্বর গেটের থেকে তোমরা সহজেই বাস পেয়ে যাবে। আর দমদম স্টেশন থেকে তোমরা নাগেরবাজার হয়ে এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে বাস পেয়ে যাবে। আর যারা বিধাননগর রোডে নেমে পড়বে তারা বিধাননগর রোড স্টেশন থেকে নেমে সেখান থেকে মেন রাস্তায় এসে সেখান থেকে বাস অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর হাওড়া থেকে আসলে তোমরা সেখান থেকে AC 12 বাস ধরে সহজেই বিশ্ববাংলা গেটে চলে আসতে পারবে। বিশ্ববাংলা গেট থেকে মাত্র 5 মিনিটের মধ্যে অটো বাস সহজেই ধরে চলে আসতে পারবে। ওই মোড় থেকে বাস থেকে নেমে চলে আসতে হবে ইকো পার্কের 4 নম্বর গেটে। তোমরা সব সময় চেষ্টা করবে ইকো পার্কের 4 নম্বর গেট থেকে প্রবেশ করতে। 4 নম্বর গেটে ঢুকেই বাঁ দিকে টিকিট কাউন্টার। তোমরা ইকো পার্কে আসলে অবশ্যই 4 নম্বর গেট থেকে প্রবেশ করবে। ইকো পার্কের 4 নম্বর গেটের আশপাশটা অনেক বড় জায়গা। আর এদিকে বাঁ দিকে দেখতে পাচ্ছ এইদিকে গাড়ি রাখার সুব্যবস্থা আছে। 4 চাকা 2 চাকা এখানে সহজেই রাখতে পারবে। এখানে বেশিরভাগ খাবারের দোকানে মুসলিম ভাইদের জন্য হালালের খাবার পাওয়া যায়। আমার ঠিক জানা নেই হালালের খাবারে কি মেশানো থাকে। বাড়ির খাবারও পার্কের ভিতর খেতে পারো। ইকো পার্ক 2024 নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল 11টা থেকে 7:30 অবধি খোলা থাকবে। টিকিট মূল্য 30 টাকা। ইকো পার্কে ঢুকেই বাঁ দিকে টিকিট কাউন্টার পেয়ে যাবে 7 ওয়ান্ডার্স দেখার জন্য। এখানে টিকিট মূল্য 30 টাকা। আমি এখন সপ্তম আশ্চর্য দিকে প্রবেশ করছি। সপ্তম আশ্চর্যের গেটে ঢুকেই প্রবেশ করে দেখতে পারবে প্রথমে মিশরের পিরামিড। এখানে 3টি পিরামিড আছে, যার মধ্যে একটি পিরামিডে প্রবেশ করা যায়। এবারে সপ্তম আশ্চর্যের অন্যতম হলো এই পেট্রা শহর। এই পেট্রা শহরটি জর্ডনে অবস্থিত। এই শহরটি বহু প্রাচীন। বেলে পাথরের পাহাড় কেটে তৈরি হয়েছিল এই পেট্রা শহর। এবারে দেখতে পাচ্ছ চিলির ইস্টার আইল্যান্ড। এটি চিলিতে অবস্থিত। এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এই মূর্তিগুলোকে মোয়াই বলা হয়।
এটি হলো ক্রাইট দ্য রিডিমার। এটি ব্রাজিলে অবস্থিত। এটি সপ্তম আশ্চর্যের আরেকটি অন্যতম নিদর্শন। প্রথম বিশ্বযুদ্ধের সময় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সপ্তম আশ্চর্যের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এই আমাদের ভারতবর্ষের আগ্রায় অবস্থিত এই তাজমহল। এবারে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি অন্যতম নিদর্শন হলো এই চীনের প্রাচীর। এই চীনের প্রাচীরটি চীনের উত্তর প্রান্তে নির্মাণ হয়েছিল শত্রুদের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এই চীনের প্রাচীর মহাকাশ থেকেও দেখা যায়। এবারে আমাদের ইকো পার্কের সপ্তম আশ্চর্যের শেষ নিদর্শন হলো রোমের এই কলোসিয়াম। এই কলোসিয়ামে প্রায় 50,000 মানুষের দর্শক আসন ছিল। এখানে পশুর সাথে মানুষের লড়াই হতো, এমনকি পশুর সাথে পশুরও লড়াই করা হতো, যা মানুষ এসব দেখে উপভোগ করত। তাহলে সোজা ওই 4 নম্বর গেট, ওখান থেকে প্রবেশ করা হয়েছে। আর এই পাশে আছে 7 ওয়ান্ডার্স এইদিকে। আর সোজা এই দিকে দেখতে পাচ্ছ, এখান থেকে দেখিয়ে দিয়েছে কোথায় কি আছে। দেখো ডান দিকে আছে পাখি বিতান আর বাংলার হাট। আমি এখন পাখি বিতান বা যেখানে পাখি এক্সপ্লোর করা হয় সেখানে আমি যাচ্ছি। যে দেখতে পাচ্ছ পাখি বিতানের মূল গেট, এই গেটটা বন্ধ থাকে, তোমরা নিজেরা খুলে এর ভিতরে প্রবেশ করতে পারবে। আপনি ডিউটিতে আছেন এখানে না? আপনার হাতে ক্যামেরা কেন? এই যে ক্যামেরা দিয়ে আমরা এখানকার কি কি পাখি আসছে তার একটা রেকর্ডে রাখি, ছবি তুলে রাখি। ও আচ্ছা, সেটা এই ডেটাটা দিতে হয় এখানে না? আর তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে রাজারহাটের যে গ্যাসল্যান্ড এরিয়া, তার পুরো আদলে এইটা তৈরি। এখানকার রাজারহাটের যে জীববৈচিত্র্য তা সংরক্ষণ করার জন্য এই পাখি বিতানটা তৈরি হয়েছে। এখানটায় মোটামুটি বিশেষ করে লালমুনিয়া, এখন কিছু পরিযায়ী পাখি যেমন এক্ষুনি দেখলেন কাজল পাখি, তারপরে প্রচুর পরিযায়ী পাখি এখন আসছে। তো আপনারা চাইলে এখানটায় ভিজিট করতে পারেন। মোটামুটি কত রকমের পাখি এখানে আসে? এখনো অবধি আমরা পুরো ইকো পার্ক জুড়ে আমরা সার্ভে করি। এখনো অবধি 170-80 রকমের পাখি হয়েছে, পরিযায়ী পাখি আর এখানকার স্থানীয় পাখি। পরিযায়ী পাখি বলতে শীতকালে যেগুলো আসে বাইরে, কিছু পাখি আছে যেগুলো ছোট, এখানটায় বেসিক্যালি কোথা থেকে আসতে পারে? এটা সাইবেরিয়া, রাশিয়া থেকে, ওখান থেকেই ওগুলো থেকে আসে। চায়না, আমাদের হিমালয়ের পাদদেশ থেকে, ওখান থেকেও এখানে আসা। কবে ঢোকা শুরু করবে ওরা? হচ্ছে শীতের শুরু থেকেই ওরা ঢোকা শুরু করে, আবার শীত পড়তে যেতে চলে যায়। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার এখানটায় পুরো এরিয়াটা হচ্ছে একদম ওই হাইট অবধি। আচ্ছা, মানে ওখানে একটা বসার একটা জায়গা রয়েছে, সেখানে যারা ফটোগ্রাফি করতে আসেন, যারা খুব ইন্টারেস্টেড পাখি দেখার জন্য, ওখানটায় বসে বাইনোকুলার দিয়ে অবজারভেশন করতে পারে। আচ্ছা। জলাভূমির ওপর লম্বা এই কাঠের ব্রিজের ওপর একটি ঘর থেকে পাখি অবজারভেশন করা যায়। সকালে এখানে কিছু পাখি আছে যারা পুরো এলাকা জুড়ে থাকে, মানে ওরা হচ্ছে এখানটা বাসা করে। ও, বর্ষাকালে কিছু পাখি আসে ব্রিটেন জাতীয় পাখি, ব্রিটেন থেকে না? মানে ইউরোপ থেকে মোটামুটি আসে। না, ওগুলো রেসিডেন্ট, কিন্তু ওগুলো বর্ষাকালে এখানটায়
এখানে বাসা করার জন্য। এইখানে আচ্ছা, এই পাখির পালক টালক এখান থেকেই সংগ্রহ করা না? হ্যাঁ, আমাদের এই আশেপাশে থেকে সংগ্রহ করেছি, যখন পড়ে থাকে তখন আমরা। যারা খুব ইন্টারেস্টিং তারা কিন্তু এই দূরবীন দিয়ে তোমরা দেখতে পারো। এটা পুরোপুরি ফ্রি, তাই তো? হ্যাঁ, এটা পুরোপুরি ফ্রি দিয়ে তোমরা পাখি দেখতে পারো। এখানে সারাদিন পাখি দেখতে পারো, এনজয় করতে পারো। এইসব পাখি এখান থেকে তোলা না? ইকো পার্কের গল্ফ গার্ডেন, যা পাখি বিতানের পাশেই আছে। এটা হলো প্রজাপতির বাগান। এখানে প্রবেশ করে সময় নষ্ট করবে না, তেমন কিছু নেই, নইলে পার্কের আরো ভালো কিছু দেখা যাবে না সময়ের অভাবে। এখানে একটি টয় ট্রেন দিয়ে দার্জিলিংয়ের ঘুম স্টেশনের মতো সাজানো হয়েছে। এটা মার্কস গার্ডেন। এখানে সময় নষ্ট করবে না, জাস্ট এক ঝলক দেখে বেরিয়ে লেকের দিকে হাঁটা দেবে, নইলে জাপানি ফরেস্ট, আইফেল টাওয়ার দেখার সময় না থাকলে ভালো কিছু মিস হয়ে যাবে। এখানে সাইকেল ভাড়া পাওয়া যায়, 150 টাকা ভাড়া 30 মিনিটের জন্য। চার্ট দিয়ে দিয়েছি, দেখে নিতে পারো। প্রজাপতি বাগানের থেকে একটু এগিয়ে ডান দিকে এই আইল্যান্ড যুক্ত লেকটি দেখতে পারবে। এখানে বেশি সময় নষ্ট করবে না, এখানে বোটিংও করা যায়, এখানে এক ঝলক দেখে বেরিয়ে আসবে। এটি হলো ভাস্কর্যে বাংলার ইতিহাসের উদ্যান। ইতিহাসের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এই সুন্দর জায়গাটি। দেশের জন্য যারা বলিদান দিয়েছে তাদের কিছু মূর্তি, তাছাড়া ইতিহাসে যা যা ঘটে গিয়েছে সেসব ফুটিয়ে তোলা হয়েছে। তবে এখানে বেশি সময় নষ্ট করবে না, আমাদের কিন্তু লেকের দিকে যেতে হবে। লেকের দিকে সময় কাটাতে আমাদের কিন্তু বেশি ভালো লাগবে। এখানে ইকো পার্কের পুরো ম্যাপটি আমি দিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিও কোনখান থেকে কোন জায়গায় যাবে, কি কি ঘুরবে, সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। পার্কের 2 নম্বর গেট থেকে 100 টাকা দিয়ে এই ব্যাটারি চালিত গাড়িতে পার্ক ঘুরতে পারো। এখানে খাবার একটু কস্টলি, যেমন 8টা মোমো 100 টাকা। এটা হলো বাংলার গ্রাম, 10 টাকার টিকিট। এই বাংলার গ্রাম কিন্তু লেকের পাড়েই অবস্থিত, আর এই বাংলার গ্রামের পাশেই আছে কিন্তু ইকো পার্কের অন্যতম সেরা আকর্ষণ সোলার ডোম, যেটা নভেম্বরেই চালু হয়েছে। সোলার ডোম দেখতে হলে কিন্তু এই বাংলার গ্রাম ঘুরতে যেন বেশি সময় না নেওয়া হয়, এটা মাথায় রাখবে। আমাদের নৌকা ভ্রমণেরও সময় দিতে হবে। বন্ধুরা, আমি চলে আসলাম ইকো পার্কের একটা অন্যতম আকর্ষণীয় জায়গা, এই সোলার ডোম। পিছনে দেখতে পাচ্ছ সোলার ডোম। এই সোলার ডোমটা প্রায় 1980টি সোলার প্যানেল দিয়ে এই সোলার ডোমটা তৈরি হয়েছে। এই সোলার ডোমটা রিসেন্ট চালু হয়েছে এই 2024 নভেম্বর মাসেই। তাহলে চলো সোলার ডোমের মধ্যে কি কি আছে এবং এর প্রবেশ মূল্য কত আমি সব তোমাদের বুঝিয়ে এই ভিডিওতে তুলে ধরলাম। রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম, এটার নাম রাখা হয়েছে। এখানে টিকিট মূল্য 200 টাকা, ছাত্রছাত্রীদের জন্য 100 টাকা, আর 3 বছরের বাচ্চাদের পুরোপুরি ফ্রি। আমি সোলার ডোমের মধ্যে প্রবেশ করছি। ঢুকেই ডান দিকে ব্যাগ রাখার জায়গা আছে, এখানে টোকেন দিয়ে ব্যাগ রাখতে পারবেন, ব্যাগ রাখার জন্য কোনো পয়সা নেবে না। আর বাঁ দিকে আছে টিকিট কাউন্টার। টিকিট কেটে ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাচ্ছি একটি সূর্যের রেপ্লিকা। আর ডান দিকে দেখতে পাচ্ছি একটি নিশান কোম্পানির গাড়ি, ইলেকট্রিক গাড়ি।
আর এক্সট্রা 100 টাকা চার্জ দিয়ে এই রোবটটি গাইড হিসাবে নিতে পারো। সম্পূর্ণ সোলার গম্বুজটিতে কোন ফ্লোরে কি কি আছে তার একটা লিস্ট এখানে আছে, পজ করে তোমরা দেখে নিতে পারো। ইনি হলেন শক্তির জনক নিকোলা টেসলা। মূর্তিটি সিলিকন ওয়াক্সের তৈরি। সম্পূর্ণ সোলার ডোমটি ভিতরটা কিরকম দেখতে তার একটা মডেল এখানে দেওয়া হয়েছে। এখানে পরিবেশ দূষণের ফলে পৃথিবীতে কি কি ক্ষতি হচ্ছে তার একটা প্রজেকশন দেওয়া হয়েছে। এরকম 6টা টানেল রয়েছে। প্রত্যেক টানেলে বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণ এবং এসব দূষণের ফলে পৃথিবীতে কি কি হতে পারে তার একটি প্রজেকশন এলইডি টিভির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে বায়ু দূষণের ফলে কিভাবে আমাদের পৃথিবীতে প্রভাব ফেলতে পারে তার একটি চিত্র তুলে ধরেছে। বিশ্ব উষ্ণায়নের জন্য কিভাবে আমাদের পৃথিবীতে প্রভাব ফেলতে পারে তার একটি চিত্র তুলে ধরেছে। এখানে বরফ বলে যেভাবে জলস্তর বেড়ে যাচ্ছে তার ফলে আমাদের এখানে বন্যার সৃষ্টি হচ্ছে তার একটি চিত্র এই টানেলের মধ্যে তুলে ধরা হয়েছে। এখানে জলদূষণ দেখানো হয়েছে। সাল থেকে আজ পর্যন্ত ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির ফলে পৃথিবীর রূপ কিভাবে বদলাচ্ছে তা এখানে দেখানো হয়েছে। এগুলি হলো সিলিকন ওয়াক্সের মূর্তি। পুরো মনে হচ্ছে যেন পুরো সত্যিকারের। এই ডোমটি হলো ভারতের প্রথম সোলার ডোম বা সৌর গম্বুজ। এটি প্রায় 96 ফুট লম্বা এবং 313 ফুট চওড়া, প্রায় 10 তলা বাড়ির সমান। এখন লেভেল 1-এ প্রবেশ করছি। ইনি হলো সিভি রমনের একটি রেপ্লিকা। এখানে বসার জায়গা আছে, বসে দেখা যাবে। And more importantly, how we produce this power. Our total dependency on fossil উপর থেকে গম্বুজের এন্ট্রি পয়েন্টটা কেমন দেখায় তা এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে প্রবেশ করা হয়েছে আর সোজা দেখতে পাচ্ছ সূর্যের রেপ্লিকাটা, ওখান থেকে আমরা প্রবেশ করেছি। ইনি হলো মাইকেল ফ্যারাডে, ফাদার অফ ইলেকট্রিসিটি। তার একটি রেপ্লিকা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ডিসপ্লে আছে। এখানে ডিসপ্লেতে বিভিন্ন অপশনে চুজ করে তোমরা জানতে পারবে, বিভিন্ন জিনিস এখানে জানা যাবে।
তিনি হলো হোমি জাহাঙ্গীর ভাবা, ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার। এখানে পৃথিবীর কোথা থেকে কোথায় কিভাবে বায়ু প্রবাহিত হচ্ছে তা দেখানো হয়েছে। মোটামুটি 4-5টা বিজ্ঞানের ছাত্রদের জন্য সত্যি একটি আদর্শ জায়গা। ইনি হলেন সত্যেন্দ্রনাথ বোসের একটি সিলিকন ওয়ার্কসের রেপ্লিকা। আমাদের পৃথিবীর ভূগর্ভে যে কত শক্তি আছে তা এখানে দেখানো হয়েছে। ভূগর্ভে থাকা শক্তির মাত্র 0.1% মানব সভ্যতাকে 20 লক্ষ বছর চালাতে পারে, এবং তা কিভাবে কাজে লাগাতে পারি আমরা তার একটি মডেল এখানে তুলে ধরা হয়েছে। চলে এসেছি লেভেল 5-এ। স্টিভ জবস, ফাদার অফ ডিজিটাল রেভলিউশন। এখানে একটি রেস্টুরেন্ট আছে, বাঁ দিকে দেখতে পাচ্ছ। এলন মাস্কের সিলিকন ওয়ার্কসের একটি রেপ্লিকা। ইনি হলেন ফাদার অফ টেকনোলজি। এখানে এক একটা আলাদা কক্ষে শহরের ভবিষ্যতের চিত্র তুলে ধরা হয়েছে। হ্যালো, এখানে নিচে নেমে এখানে তোমাদের কোনো কমেন্ট বা রিমার্কস ইনপুট করলে এখানে ডিসপ্লেতে তা দেখাবে। এটি হলো হার্বাল গার্ডেন। এটি ওই সোলার ডোমের ঠিক পাশেই অবস্থিত। এখানে ঢুকতে কোনো পয়সা লাগে না। এই হার্বাল গার্ডেনে এক এক জায়গায় ভাগ ভাগ করে বিভিন্ন ওষুধি গাছ এখানে লাগানো হয়েছে, এবং তার পাশে বোর্ডের মাধ্যমে লিখে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই গাছের কি কি উপকার এবং এই গাছের দিয়ে কি কি রোগ সারানো যায়। এটি খুব বড় গার্ডেন, এটা এক ঝলক দেখে নিতে পারো।
আচ্ছা, এই চার্টটা হলো টয় ট্রেনের টিকিট মূল্যের চার্ট। এখানে টয় ট্রেনে চড়তে হলে তোমরা সাধারণ টয় ট্রেনে নন এসি সেখানে ভাড়া হচ্ছে 150 টাকা করে পার হেড। আর যদি এসি টয় ট্রেনে তোমরা ঘুরতে চাও, এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হলো এসি টয় ট্রেন, এটা পুরো ঢাকা থাকে। এই টয় ট্রেনে চড়তে হলে পার হেড 250 টাকা করে ভাড়া লাগবে। এবারে লেকের পার বরাবর নৌকোর বিভিন্ন টাইপের নৌকো এখানে রাইড করতে পারবে। এখানে সামনে দেখতে পাচ্ছ এটা হলো ডবল ডেকার নৌকো। এই নৌকোতে পার হেড 100 টাকা করে টিকিট লাগে, 1 রাউন্ড তোমাকে লেকে ঘুরিয়ে আনবে। এখানে বোটিংয়ের জন্য পুরো চার্টটা তোমাদের দিয়ে দিলাম, তোমরা পজ করে ঠিকভাবে দেখে নিতে পারো। এটি হলো শিকারা, 2, 3, 4 জন যে কজনই থাকো 300 টাকা ভাড়া লাগবে। আর ওটা স্পিড বোট, এক একজন ভাড়া পার হেড 150 টাকা করে। এছাড়া বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি আছে। এখানে দেখতে পাচ্ছ চার্ট এবং তার টিকিট মূল্য কত পুরোপুরি দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। এটা হলো ওয়াটার রোলার, 2 থেকে 3 জন নিতে পারে, 10 মিনিটের জন্য 150 টাকা করে ভাড়া। এটা হলো জাপানি ফরেস্ট, এটা ওই আইফেল টাওয়ারের দিকে লেকের ধার ধরে রাস্তার পাশেই দেখতে পারবে। এই ফরেস্টে জাপানি বুদ্ধ মূর্তি, জাপানি প্যাগোডা ইত্যাদি দেখতে পারবে, জাস্ট একটা জাপানি অনুভূতি পাবে। এবারে চলে আসলাম আইফেল টাওয়ারের দিকে। আমরা সবাই জানি এই আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিসে অবস্থিত হলেও এই টাওয়ারটাও কিন্তু কিছু কম না। এই টাওয়ারের লিফটের মাধ্যমে 1 ধাপ উপরে যেতে পারবে। লিফটে উঠতে কিন্তু কোনো পয়সা লাগে না, পার্কের প্রবেশের টিকিট দেখালেই হবে।
টিকিটটা। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমি যেগুলো দেখালাম তাছাড়াও আছে কিন্তু রেইন জোন, যেটা বিকেল 4টেই রেইনের ধারা একটা পড়ে, যেটা মনে হবে যেন বৃষ্টি পড়ছে। রেইন গার্ডেন আছে, ফলের বাগান আছে, বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির টাইপের একটা মন্দির আছে। এগুলো দেখতে হলে কিন্তু হাতে প্রচুর সময় লাগবে, একদিনে শেষ করা তো যাবেই না, 2 দিন লেগেই যাবে। তাহলে বন্ধুরা আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে, ভালো থাকবে।